হেমন্তের কোনো এক সকালে হালকা হালকা শীত ও ঠান্ডা বাতাসে জানান দিচ্ছে প্রকৃতিতে আগমন ঘটবে শীতের ছায়া। তাই চারিদিকে যেন কেমন মৃদু শুষ্কতার ছোঁয়া খেলা করছে। আমি ভার্সিটিতে যাব বলে বের হয়েছি। কানে হেডফোন গুঁজে প্যান্টের বাঁ পকেটে হাত গুঁজে রিক্সা স্ট্যান্ডে আসতেই দেখি একটা পুলিশের জিপ রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে। কিন্তু অবাক হওয়ার বিষয় হলো একটি ভুঁড়িমোটা হাবিলদার বা পুলিশ আমার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে আছে। ব্যাপারটা কেমন যেন উইয়ার্ড মনে হলো। বেশি পাত্তা না দিয়ে রিক্সাতে যেই না উঠতে যাব তখনই পুলিশটি আমার দিকে হাতের ইশারা করে ডাকলো। আমাকেই কি ডাকছেন? তোমার নাম আবির না? জি। কিন্তু আপনি কিভাবে জানেন? গাড়িতে ওঠো। মানে কেন? কোনো কথা না, চুপচাপ গাড়িতে ওঠো। মগের মূল্যক নাকি? কিছুই করিনি অথচ আমাকে থানায় নিয়ে যাবেন, সেটা তো মানা যায় না। আরে চলো তো, বললাম না চুপচাপ ওঠো। আমি আর কোনো কথা না বলে চুপচাপ জিপে উঠে বসলাম। কিন্তু মাথার মধ্যে টেনশনে মরে যায় অবস্থা। আমি কি করেছি? কিসের জন্য পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে কিছুই বুঝলাম না। তবে ভুঁড়ি মোটা পুলিশ দেখলে আমার খুব হাসি পায়, কারণ এদের ভুঁড়ি মোটা হয় সরকারের টাকা দিয়ে না, অন্যভাবে টাকা নিয়ে। একবার কি জিজ্ঞেস করব এটা? আচ্ছা, একটা প্রশ্ন করি। তবে কেন নিয়ে যাচ্ছি সেসব জিজ্ঞাসা করবা না। আপনার ভুঁড়ি মোটা কেন? কি এই ছেলে? তোমাকে তো এবার সত্যিই কেস দিতে হবে। আমি আর কিছু বললাম না। এইভাবে থানায় যেতে হবে কোনো দিন সেটা কখনোই ভাবিনি, কিন্তু করেছিটা কি? আর এই পুলিশটাই বা আমার নাম জানলো কিভাবে? এই নামো, চলে এসেছি। আর শোনো, কোনো কথা না বলে সোজা ওসি সাহেবের রুমে চলে যাবা। গাড়ি থেকে নামতেই যখন থানার নামটা পড়লাম তখনই বুকের মধ্যে কেমন একটা ভয় কাজ করলো। কোনো অপরাধ ছাড়াই জেলে থাকতে হবে? ধুর, কী যে করেছি! এসব ভাবতে ভাবতে থানার মধ্যে ঢুকলাম। ভদ্র ছেলের মতো আসতে আসতে রুমে প্রবেশ করতেই দেখি একজন আব্বুর বয়সী লোক সিভিল ড্রেস পরে পায়চারি করছে। তবে আসল ব্যাপারটা হলো ইনার ভুঁড়ি নেই। তাহলে কি ইনি পুলিশ না? শিওর হওয়ার জন্য যেই না জিজ্ঞাসা করতে যাব তখনই তিনি বলে উঠলেন, আবির, তুমি এসেছো তাহলে? আর চোখে ওনার টেবিলটার দিকে তাকালাম। নাম প্লেটটা দেখে নিলাম। তবে ওনার কথা শুনে চমকে উঠলাম, কারণ যা বুঝলাম উনি আমারই জন্য অপেক্ষা করছিলেন অনেকক্ষণ ধরেই। তার মানে কেস গণ্ডগোল গুরুতর। অবাক হয়ে বললাম, এসেছি, কিন্তু আমাকে কেন আনা হয়েছে? কোনো কথা বলার সময় নেই আবির, তাড়াতাড়ি চলো। আমি আবারও বড় রকমের অবাক হলাম। আগে থানায় আনলো, আবার কোথায় নিয়ে যাচ্ছে উনি? কি হচ্ছে কি আমার সাথে? আমি কি খুব বড় রকমের কিছু করেছি? কিন্তু চুল ভর্তি মাথায় তো সেরকম কিছুই মনে পড়ছে না, যেটার ফলে আমাকে থানায় ধরে আনা হয়েছে। কোথায় যাব? কোনো কথা বলো না, দাঁড়াও, পিস্তলটার সাথে নিই। এবার পুরোপুরি ভয় পেলাম। আমাকে কি অন্য কোথাও ডেকে নিয়ে কি ইনকাউন্টার করবে? স্যার, আমি কি করেছি? চুপ, বেশি কথা বলবো না, না হলে কিন্তু তোমাকে টিচ করার মামলায় জেলে ঢুকিয়ে রাখবো। হাই হাই স্যার, আমি জীবনে কাউকেই টিচ করিনি। ওই চুপ থাকো তো, চুপ করে চলো। আমি আর কিছু বললাম না। তবে আমি কি এমন করলাম, আর আমাকেই বা কোথায় ধরে নিয়ে যাচ্ছে? আমি কি আজ শেষ হয়ে যাব? থানা থেকে শফিক ছাড়ের পেছনে হেঁটে হেঁটে বের হচ্ছি, তখনই যেন সবাই আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। থানা থেকে যখন বের হলাম তখন দেখলাম বাইরে কালো রঙের একটি গাড়ি দাঁড় করানো। কোনো কথা শুনতে চাই না, চুপচাপ গাড়িতে বসো। আমিও বাধ্য ছেলের মতো গাড়িতে উঠে বসলাম। গাড়িতে ওঠার পর বলল, জানো তোমাকে না আমার কি করতে মন চাচ্ছে? তা তো জানি না। তোমাকে না গুলি করতে মন চাচ্ছে। কেন স্যার? উনি আর কোনো কথা বললেন না। আমিও আমার মতো চুপ করে বসে থাকলাম। গাড়িটা যে কখন ছেড়ে দিয়েছে বুঝতে পারিনি। তবে নিজেকে বারবার জিজ্ঞাসা করছি, কি করেছি আমি?
আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তিনি? থানা থেকে গাড়িটি চলে এসেছে অনেক দূর। নীরবতা ভেঙে শফিক খান বললেন, নিতুকে কষ্ট দিয়ে তুমি ঠিক করনি। আমি কথাটা শোনা মাত্রই চমকে উঠে ওনার দিকে তাকালাম। তখনই দেখি উনি নর্মালভাবে বসে হাতে একটি কাগজ নাড়াচাড়া করছে। আমি ওনার দিকে তাকাচ্ছি একবার, আর হাতে থাকা কাগজটার দিকে তাকাচ্ছি। কাগজটা যে একটা চিঠি সেটা বুঝতে বাকি নেই। তবে ইনি নিতুর ব্যাপারে কথা বলছেন, তার মানে উনি কে? মানে নিতুকে কতদিন ধরে চেনো আবির? আপনার কথার আমি কিছুই বুঝতে পারছি না। শোনো, আমার সাথে একদম ফাজলামি করবা না। ইচ্ছে করছে তোমাকে গুলি করি, কিন্তু সেটা পারছি না। আমি করেছিটা কি? ওই কিছুই করনি, এখন ন্যাকামো করছো। নিতুকে কষ্ট দিছ, এটাই তোমার বড় অপরাধ। তিনি আবারও নিতুর কথা বললেন। এই নামটার ওপর আমি সবচাইতে দুর্বল। এমনই নিতুকে দেখলেই আরও দুর্বল হয়ে পড়ি। আর তিনি বারবার সেই নিতুর কথা বলছেন কেন? আচ্ছা, নিতুর কে হন আপনি? তোমার মতো এমন একটা গাধা ছেলেকে আমার মেয়ে যে কি করে ভালোবাসলো বুঝি না। তার মানে এই লোকটি নিতুর বাবা। রহস্যের জাল তাহলে এখন খুলল। তবে এখনও জানি না আমি কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি। নামো, চলে এসেছি। গাড়ি থেকে নামতেই আমি অবাক, কারণ যেখানে নেমেছি সেটা হলো একটি হসপিটাল। তবে হসপিটালে কেন আসছি? চলো। কোথায়? কোথায় মানে? কোথায় আসছি আমরা? হসপিটালে। তবে এখানে কেন আসছি? কারণ তোমার নিতু হসপিটালে আছে। আমি চমকে উঠে ওনার দিকে তাকালাম। নিতুর কি হয়েছে? আবির, তুমি কি ন্যাকামো ছাড়া কিছুই পারো না? আঙ্কেল, প্লিজ বলুন না নিতুর কি হয়েছে, আর নিতু কত নম্বর কেবিনে? তুমি কি কিছুই জানো না? মানে কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে আমার। আগে চলো, ৭৭ নাম্বার কেবিনে নিতু আছে। কোনো কথা না বলে এক প্রকার দৌড়ে হসপিটালের মধ্যে ঢুকেছি। নিতুর আব্বু আছে আমার পেছনে। কোনো কিছুই আর মাথার মধ্যে আসছে না। নিতুকে দেখতেই হবে সে কেমন আছে। দৌড়ে তার কেবিনের সামনে যেয়ে আমি ঠাই দাঁড়িয়ে পড়লাম। নিতুর মুখে মাস্ক পরানো, তার মানে ব্যাপার যা হয়েছে সেটা গুরুতর। কিন্তু কেন সে এমনটা করলো? কি করেছি আমি নিতুর কাছে যার কারণে সে আমাকে না জানিয়েই এমন পাগলামি করলো? এসব ভাবছি দরজার সামনে দাঁড়িয়ে। তখনই কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। ঘুরে তাকিয়ে দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছে। ততক্ষণে বুঝেছি নিতুর আব্বু আমার সাথে খারাপ ব্যবহার করেনি কেন। সব মেয়ের বাবা তো তার মেয়ের বয়ফ্রেন্ডকে তো সহ্যই করতে পারে না। জানো আবির, ওর যখন ১৩ বছর বয়স তখন ওর মা মারা যায়। কোনোদিন কষ্ট করতে দেয়নি ওরে, আর তুমি তাকে কিনা কষ্টে রেখেছ। কেন করলে এমনটা? আঙ্কেল আসলে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাতে থাকা চিঠিটা আমাকে দিলেন। এরপরই তিনি তার মেয়ের কাছে চলে গেলেন। আমি হসপিটালের ব্যালকনিতে দাঁড়িয়ে চিঠিটা নিয়ে ভাবছি, কেন করলো নিতু এমনটা? কি হয়েছে ওর? ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছি। নিতুর আব্বু চলে গেছে আমাকে রেখে, কিন্তু নিতু কেন করলো এমনটা? কি হয়েছে? নিতুর আব্বুর কাছ থেকে জানতে পারলাম নিতু অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে আর হাতে ব্লেড দিয়ে কেটেছে। কী সব পাগলামি করলো যা ভাবতেই পারছি না। ডান হাতের দিকে চোখ পড়ল, দেখি নিতুর বাবার দেওয়া সেই কাগজের চিঠি। আর দেরি না করে তাড়াতাড়ি সেটা খুললাম। সেখানে যা লেখা তা দেখে কেমন যেন লাগতে লাগলো। সেখানে লেখা, আবির, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু বিশ্বাস করো আমি অমন না যেমন আমাকে সবাই এখন ভাবছে। তোমার সাথে কাটানোর সময়টা আমাকে নতুনভাবে ভালো লাগা শিখিয়েছে। কখন যে ওই ভালো লাগার সম্মোহনে পড়ে তোমার প্রেমে পড়েছি জানি না। তোমাকে আর লেখা নেই কিছু। কিন্তু এসব কি? আর লেখা নেই, হয়তো সে পাগলামি করার পরেই কাগজটা লিখেছে, আর তারপরেই নিতুর আব্বু এটা পায়। সে কারণে সবাই ভাবছে আমি দোষী, কিন্তু সেটা তো ভুল। আমি তো কিছুই করিনি, কেবল ভালোবাসি নিতুকে,
কিন্তু সেটা তো বলা হয়নি। আমি কেবিনের মধ্যে ঢুকলাম। নিতু তখনও ঘুমাচ্ছে। আমি পাশে থাকা চেয়ারটাতে যেয়ে বসলাম। মাস্ক পরা নিতুর শুকনো চেহারার দিকে তাকালাম। কেমন যেন মায়া লাগছে। কিন্তু নিতু এমনটা করলো কেন? তাহলে পুরো ঘটনা খুলেই বলি। নিতু ছিল ভার্সিটির সেরা সুন্দরী। সব ছেলেই যেন নিতু নাম শুনেই ক্রাশ খেত। আর আমি তো কোথাকার কোনছা। ক্লাসের সবাই নিতুর দিকে তাকিয়ে থাকতো সারা ক্লাস। নিতুর বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও সবাই যেন তার সাথে কথা বলার জন্যই ছুতো খুঁজত। কেবল আমি কথা বলিনি কোনোদিন ওর সাথে, কেবল তাকাতাম, তবে সে ওটা বুঝতেই পারত না। ভালো লাগতো নিতুকে, ওর রেশমি চুল, ওর চোখ, ওর দাঁত, সেই দাঁতের হাসি, সব মিলিয়ে নিতুকে ভালোবাসবেই যে কোনো ছেলে। কিন্তু কোথা থেকে যে ওর একটি বয়ফ্রেন্ড জুটল, এসব ভাবছি ক্যাম্পাসের নিম গাছের নিচে বসে। তখনই আমাকে অবাক করে দিয়ে নিতু আসলো। এই ছেলে, সব সময় দেখি তুমি একা থাকো, কথা কম বলো, কারণটা কি? নিতুর এমন কথা শুনে আমি যেন কেঁপে উঠলাম। কেঁপে ওঠারই কথা, কারণ একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে বা তার ক্রাশ হয়, আর যদি ওই মেয়ে ছেলেটির সামনে এসে নিজে থেকে যদি কথা বলে, তাহলে সে ছেলের প্রথম স্টেপ হয় কেমন যেন অস্বস্তি বোধ হওয়া, তারপর পা কাঁপা, তারপর ঘামতে থাকা। আমারও ঠিক সেটাই হচ্ছে। গলা দিয়ে কথা বের হচ্ছে না, যা হচ্ছে তা আবার তুতলিয়ে যাচ্ছে। নিতু আবারও বলল, এই যে আবির সাহেব, কথা কেন বলছো শুনি? নাকি আমি কথা বলতে এসেছি দেখে ভাব নিচ্ছ? আসলে তোমাকে অন্যরকম লাগে। সবাই আমার সাথে কথা বলতে চাইলেও তুমিই একমাত্র ব্যক্তি যে কিনা আমাকে দেখলে এড়িয়ে চলে যাও, কথা বলো না। কেন বলো তো, কারণটা কি? আসলে তোমার সাথে তো সবাই কথা বলে, তাই আমি বলি না। আমার ব্যাপারটা আলাদা। সবাই যেটা চাই আমি তা চাই না। সবাই যে গেট আপ পছন্দ করে আমি সেটা করি না। সবাই যে কালার চুজ করে কাপড় পরে আমি সেটাও করি না। সবাই আপনার সাথে কথা বলে আমি বলি না। এর কারণ সবাই যেটা পছন্দ করে সেটা পপুলার, সবাই চায় সেটা, সবার কাছে বিদ্যমান সেটা, বা আপনি, মানে আপনি সবার কাছেই সাধারণ। আমার কথা শুনে নিতু চুপ হয়ে দাঁড়িয়ে রইল। আমি কি বললাম নিজেও জানি না। যা মনে এসেছে তাই বলে ফেলেছি। নিতুর বিস্ময়কর চাহনি আর অবাক করা মুখে আমার দিকে অপলক তাকিয়ে আছে। আমি এরূপ প্রতিরূপ দেখে মনে মনে হাসলাম। বেশ কথা বলো তো তুমি। তোমার মতোই তো একটা বন্ধু দরকার। এই বন্ধু হবে আমার। নিতু আমার সামনে হাত বাড়িয়ে দিয়েছে। আমি ওর হাতের দিকে তাকাচ্ছি, আরেকবার ওর দিকে তাকাচ্ছি। নিতু হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। আমিও হাতটা বাড়ালাম, কিন্তু হাত কাঁপছে। নিতু তা দেখে হাসতে হাসতে শেষ। তারপর থেকে দুজনে ভালো বন্ধু। দুজনে রিকশাতে ঘোরা শুরু, কত জায়গায় ঘুরে বেরিয়েছি। নিতুকে তুই করে বলতে চেয়েছিলাম, কিন্তু ওর একটাই কথা। কিছু কিছু সম্পর্ক ঘনিষ্ঠ বন্ধুত্ব হলেও তুমি করে বলতে ভালোই লাগে। সবাই তুই করে বলে, আমরা না হয় তুমি করেই বলি একে অপরকে। তারপর আর কোনোদিন তুই করে বলার কথা বলিনি নিতুকে। একসাথে একটা বছর পার করলাম। এর মাঝে নিতুর বয়ফ্রেন্ডের সাথে পরিচিত হয়েছি। আমাদের 2 বছরের সিনিয়র তিনি। নিতু যখন সাকিব ভাইয়ের কথা বলতো খুব রাগ হতো। এমনিতেই একতরফা ভালোবাসি আমি তাকে, তার ওপর ওর বয়ফ্রেন্ড আছে। মাঝে মাঝে খুব রাগ হতো, মনে হতো এদের প্রেমটা নষ্ট করে দিই, কিন্তু নিতু কষ্ট পাবে ভেবে আর করিনি। একদিন ক্যাম্পাসে বসে আছি, নিতু মুখ ভার করে আমার পাশে এসে বসলো। কি হয়েছে নিতু? কিছু না। বলো আমাকে। সাকিব একটা বিয়াদব আবির। কেন? ওর কাছে আমার সব পিকচার আছে। তো? হারামিটা পিকচারগুলো নেটে ছেড়ে দিয়েছে এডিট করে। তুমি এগুলো দেখেছো তাই না? বিশ্বাস করো, আমি কিছু করিনি। ব্যাপারটা খুলে বলো, কি হয়েছে? আমাকে সাকিব রুম ডেটের অফার করে, আমি রাজি হই না।
তাই সে পিকচারগুলো অমন করেছে। আমার কি হবে? আমার আব্বু জানতে পারলে মেরেই ফেলবে। নিতু আর কিছু বলল না। কান্না করতে করতে ভার্সিটি থেকে দৌড়ে চলে গেল। তারপর বিষয়টা সব জেনে অনেক খুশি হয়েছিলাম। নিতুর আর সাকিবের আর কোনো রিলেশন থাকবে না। তারপর থেকে নিতুকে অনেক বেশি সময় দিতে থাকি। সারাদিন দুজনে ঘোরাঘুরিতে মেতে থাকতাম। নিতুকে বেশি সাপোর্ট করতাম যাতে করে সেই সব ভুলে যেতে পারে। রোজ বিকেলে দুজনে ঘুরতাম, খালি পায়ে হাঁটার ছলে। এভাবেই কাটে 1 মাস। নিতুকে অনেক বেশি ভালোবেসে ফেলি তখন। কিন্তু এখন জানি নিতু আমাকে আর বিশ্বাস করবে না। নিতু আমাকে সব ছেলেদের মতো ভাবতে থাকে, কারণ সাকিব নামের ছেলেটি তার মনে অবিশ্বাসের এক পাথর তুলে দিয়েছে। একদিন বিকেলে নিতু ডাকলো, আবির, তুমি কিন্তু আর আগের মতো কথা বলো না। কি হয়েছে? আগের মতো আর নিতুর সাথে কথা বলি না, কারণ নিতুকে আমি এখন ভালোবাসি। কিন্তু নিতু সেটা মেনে নেবে না। হয়তো ভাববে আমি তার অসহায় বা বন্ধুত্বের সুযোগ নিচ্ছি, তাই তাকে এড়িয়ে চলছি, যাতে সে বুঝতে না পারে আমি তাকে ভালোবাসি। এই আবির, কি হয়েছে তোমার? কথা বলছো না যে? কই, বলছি তো, এই যে। তুমি কি কারো প্রেমে পড়েছো? নিতুর কথা শুনে চমকে উঠি। বলে কি মেয়েটা? তবে কি সে বুঝে ফেলেছে? কি জানি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, না তো, কারো না। আমি কিন্তু জানি। বলো, কার প্রেমে পড়েছো? আরে এমনিতেই চুপ, কারো প্রেমে পড়িনি। না পড়লেই ভালো। তারপর চলে আসি সেখান থেকে। বাড়িতে এসেই ফোন অফ করে দেই। সোজা গ্রামের বাড়িতে চলে আসি। এখানে এভাবেই কাটে 10 দিন। এ 10 দিনে নিতুর সাথে কোনো কথা হয়নি, দেখা হয়নি। আমি তাকে ভুলতে চেয়েছি, তাই এই ব্যবস্থা। কিন্তু না, পারলাম না তাকে ভুলতে। আরও বেশি ভালোবেসে ফেলেছি নিতুকে। তাই আর থাকতে না পেরে সব তাকে জানাবো বলে ঢাকাতে চলে আসি। 12 দিন পর ভার্সিটিতে যাব বলে বের হয়েছি। তখনই তো পুলিশ এসে তুলে নিয়ে আসে, আর আমি এখন এই হসপিটালে। নিতু চোখ খুলেছে। আমি ওর হাতটা তখনও ধরে আছি। আমাকে দেখা মাত্রই নিতু মুখ থেকে মাস্কটি খুলল, উঠতে যাবে। তখনই আমি আবার ধরে শুইয়ে দিলাম। নিতু তখনও আমার দিকে চেয়ে আছে। আমি ওর চোখের দিকে তাকালাম। চোখে চাপা কষ্ট আর রাগ জমে অভিমানের অশ্রু ঝরছে। আমি বললাম, এসব পাগলামির কোনো মানে আছে? কোথায় ছিলে তুমি এতদিন? একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমাকে তো জানিয়ে যেতে পারতে। এমনি। এখন কেমন আছো? নিতু চুপ করে চেয়ে আছে। আমি তাকিয়ে আছি ওর দিকে। শুকনো মুখ আর করুণ চেহারাতে নিতুকে কেমন যেন লাগছে। ফ্যালফ্যাল করে চেয়ে থেকে নিতু বলল, আবির, আমাকে তুমি ভালোবাসো, তাই না? কি? আরে না না, তোমাকে আমি কেন ভালোবাসতে যাব? ওহ, কিন্তু আমি বুঝে গেছি। আর ভালো না বাসলেও এখন তো বাসো, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না। আর আমাকে কেন ভালোবাসো? সত্যিই তুমি আমাকে ভালোবাসো না? তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমাকে নতুনভাবে বাঁচার স্বাদ জাগিয়েছে। তোমাকে তখন থেকেই ভালোবেসে ফেলি। সাকিবকেও তো ভালোবাসতা। ভালোবাসিনি, কেবল অভিনয় করেছিলাম। আমি জানি ও কেমন ধরনের ছেলে। এর আগে অনেক মেয়েদের এমন করেছে, তাই তাকে শিক্ষা দিতে এসব করেছি। আর তুমি বিশ্বাস করো, আমি সাকিবের সাথে এমনটা করিনি যেমনটা সবাই ভাবছে। আমাকে তুমি ভালোবাসো না কারণ আমি খারাপ। ঠিক আছে, যাও। চুপ করে ওর চোখের দিকে চেয়ে রইলাম। ও চোখ ঘুরিয়ে নিল। আমি একটা মুচকি হাসি দিলাম। কি করে বলি একে যে আমিও তোমাকে ভালোবাসি? কি হলো, যাচ্ছ না কেন? এমনি, তোমাকে দেখতে ইচ্ছে করছে। কেন? জানি না। আমাকে কবে থেকে ভালোবাসো? জানি না। তোমার ব্যবহার, তোমার চুপ থাকা আমাকে বুঝিয়ে দিয়েছিল তুমি আমাকে ভালোবাসতা। বলনি কেন তুমি? ভয়ে। ভয়? কিসের ভয়? আমাকে বলতে ভয় পারতা? আমাকে না বলে চলে গিয়েছিলে,
তাই তো এসব করেছি। আর যদি চলে যাও তো? থাক, আমি কি বলেছি যাব? হুম। এখন রেস্ট নাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নিতু চোখ বুঝল, আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মনে মনে বললাম, যাক তাহলে ভালোই হলো। দূরে চলে যেয়ে যদি ভালোবাসা হয়, তবে দূরে যেয়ে আবার ফিরে আসাই ভালো। সবার জন্য একটা টিপস না দিলেই নয়। কাউকে ভালোবাসলে তাকে প্রথমে সবটা সময় দাও। তাকে এমনভাবে কনভিন্স করতে হবে যে সে তোমাকে ছাড়া দিনের সবটা সময় অচল। এরপরও সে যদি তোমাকে না বুঝে, তুমি একটু দূরে চলে যাও, দেখবে সে তোমাকে তোমার অনুপস্থিতিতে তোমাকে খুঁজবে, তোমাকে মিস করবে। তারপর সেই খুঁজে ফেরা তোমাকে মিস করার অন্তরালে পড়ে তোমাকে ভালোবেসে ফেলবে। আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।